ইরান মারাত্মক কাদের এবং এমাদ ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে, কারণ আইডিএফ গাজার যুদ্ধবিরতি ভেঙে দিয়েছে। গোপন ক্ষেপণাস্ত্র ঘাঁটে প্রকাশ। ইরানের নতুন অস্ত্রাগার ইসরায়েলের জন্য সরাসরি সতর্কীকরণ। তেহরান থেকে প্রায় 2000 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য কাদের এইচ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রস্তুত রয়েছে বলে জানা গেছে। গাজা যুদ্ধবিরতির পর ইরানের সামরিক বাহিনী তাদের ক্ষেপণাস্ত্র উৎপাদনে বড় ধরনের আপগ্রেড চালু করেছে। আইআরজিসি ইরানের একটি ভূগর্ভস্থ ঘাঁটি থেকে উন্নত কাদের এবং এমাদ ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে। ওদিকে আইডিএফ দাবি করেছে দক্ষিণ গাজার রাফায় হামাস যোদ্ধারা আকস্মিক আক্রমণ শুরু করেছে। প্রতিশোধ হিসেবে আইডিএফ রাফা শহরের একাধিক লক্ষ্যবস্তুতে বিশাল বিমান হামলা চালিয়েছে। এমন সময়ে ইরানের কাদের এবং এমাদ ক্ষেপণাস্ত্রের আপগ্রেডের খবর সামনে এলো। ইরানের কাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে এখন অ্যান্টি ইলেকট্রনিক যুদ্ধবিধ্বংসী ব্যবস্থা রয়েছে। এই আপগ্রেডগুলি জ্যামিং আক্রমণের বিরুদ্ধে আরও বেশি স্থিতিস্থাপকতা প্রদান করে। কাদের এই ভ্যারিয়েন্টটি ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন ট্রু প্রমিস 3-এ ব্যবহৃত হয়েছিল বলে জানা গেছে। এমাদ ক্ষেপণাস্ত্রটি একটি চালিত এবং নির্দেশিত পুনঃপ্রবেশ যানবাহন ব্যবস্থা MARV রয়েছে। এটি 1700 কিলোমিটার পর্যন্ত দূরত্বে 750 কেজি ওজনের ওয়ারহেড সরবরাহ করতে পারে। কাদের এইচ এবং এমাদ ক্ষেপণাস্ত্রের বৈশিষ্ট্য। কাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র FH এবং S ভ্যারিয়েন্টে প্রথম প্রজন্মের দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র। দৈর্ঘ্য 17 মিটার, ওজন 15 থেকে 17.5 টন, পরিসীমা 1350 থেকে 1950 কিলোমিটার। চালনা দ্বৈত পর্যায়, তরল এবং কঠিন জ্বালানি। উড়ানের পথ ব্যালিস্টিক। এখন অ্যান্টি ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম দিয়ে সজ্জিত। অপারেশন ট্রু প্রমিস 3-এ ইসরায়েলি লক্ষ্যবস্তুর বিরুদ্ধে কাদের এইচ ব্যবহার করা হয়েছিল। এমাদ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইরানের প্রথম দূরপাল্লার তরল জ্বালানি ক্ষেপণাস্ত্র, যার MARV ম্যানুভারেবল রি-এন্ট্রি ভেহিকল রয়েছে। দৈর্ঘ্য 15.5 মিটার, ওজন 17 টনেরও বেশি, ওয়ারহেড 750 কেজি, রেঞ্জ 1700 কিলোমিটার। MARV বিমানে নির্দেশিকা এবং লক্ষ্য সংশোধনের অনুমতি দেয়। ছোট পাখনা নির্দেশিত ওয়ারহেড সমন্বয় সক্ষম করে। ম্যাগাজিন স্টাইলের ক্ষেপণাস্ত্র সালভো সিস্টেমের মাধ্যমে উৎক্ষেপণ। দ্রুত মাল্টিপল লঞ্চ ভূগর্ভস্থ ঘাঁটির সাথে সামঞ্জস্যপূর্ণ। গাজা সিজফায়ার আবার সন্দেহজনক। আইডিএফ দক্ষিণ গাজার রাফায় হঠাৎ আক্রমণ চালানোর জন্য হামাসকে অভিযুক্ত করেছে। আক্রমণের দাবির পর ইসরায়েলি বাহিনী রাফা লক্ষ্যবস্তুতে ব্যাপক বিমান হামলা চালিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে। টাইমস অফ ইসরায়েলের মতে যুদ্ধবিরতির 7ম দিনে 19 অক্টোবর আইডিএফ এই দাবি করেছে। আইডিএফ জানিয়েছে যে রাফার আগের ঘটনায় হামাস যোদ্ধারা সুড়ঙ্গ থেকে বেরিয়ে এসে গুলি চালিয়েছিল। গাজা শান্তি চুক্তি চাপের মধ্যে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 13 অক্টোবর মিশরে গাজা শান্তি চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তির অংশ হিসেবে হামাস সমস্ত জীবিত জিম্মি এবং নিহতদের বেশ কয়েকজনের মৃতদেহ স্থানান্তর করে। চুক্তির অংশ হিসেবে হামাস সমস্ত জীবিত জিম্মি এবং নিহতদের বেশ কয়েকজনের মৃতদেহ হস্তান্তর করে। তবে ইসরায়েল অবশিষ্ট মৃতদেহ ফেরত এবং হামাসের সম্পূর্ণ নিরস্ত্রীকরণের দাবি অব্যাহত রেখেছে। নতুন ইরানি ক্ষেপণাস্ত্রের আবির্ভাব এবং ভঙ্গুর যুদ্ধবিরতিতে ফাটল দেখা দেওয়ার সাথে সাথে অঞ্চলটি এখন আরেকটি সম্ভাব্য উত্তেজনার মুখোমুখি, যা গাজার সীমানা ছাড়িয়েও বিস্তৃত হতে পারে। ইসরায়েলের সাইবার দেয়ালে যেন বিশাল ফাটল ধরল। ইরান ঘেঁষা এক হ্যাকার গ্রুপ প্রকাশ করেছে এমন তথ্য যা তেল আবিবের প্রতিরক্ষা গোপনীয়তাকে কাঁপিয়ে দিয়েছে। 17 জন শীর্ষ সামরিক বিজ্ঞানীর ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার পর এখন ইসরায়েল জুড়ে নেমেছে উদ্বেগের ছায়া। ইসরায়েলি নিরাপত্তা বলয়ে হঠাৎই অদ্ভুত সাইবার ঝড়। হান্দালা নামের এক হ্যাকার গ্রুপ দাবি করেছে তারা প্রথমবারের মতো ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক গবেষকদের ব্যক্তিগত তথ্য প্রকাশ করেছে। ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি এই খবরটি প্রকাশ করার পর মধ্যপ্রাচ্যের গোয়েন্দা মহল উত্তপ্ত হয়ে উঠেছে। গ্রুপটির বিবৃতি অনুযায়ী এটি অভূতপূর্ব এক তথ্য ফাঁস। ইসরায়েলের সামরিক গবেষণা প্রতিষ্ঠানের সেই সব বিজ্ঞানীর পরিচয় তারা প্রকাশ করেছে যারা নাকি গাজা ও লেবাননে নিরস্ত্র মানুষের উপর ব্যবহৃত অস্ত্র ও প্রযুক্তি তৈরি করতে। বিবৃতিতে আরও বলা হয়েছে, আজ আমরা প্রথমবারের মতো ইসরায়েলের যুদ্ধযন্ত্রের মূল স্থপতিদের মুখোশ উন্মোচন করছি। এরা সেই মানুষ যাদের হাতেই জন্ম নিয়েছে বোমা, ড্রোন আর কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক হত্যাযজ্ঞ।
কিন্তু এখানেই শেষ নয়। মেহের নিউজ বলছে, হানদালা গ্রুপের সদস্যরা শুধু নাম ও ছবি নয়, তাদের কর্মস্থল, ইমেইল, এমনকি পারিবারিক যোগাযোগের তথ্য প্রকাশ করেছে। যদি এটি সত্যি হয়, তবে এটি ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড় সাইবার লিগগুলোর একটি হতে পারে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো অবশ্য এখনও এই তথ্যের সত্যতা যাচাই করতে পারেনি। তবুও ইসরায়েলের সাইবার নিরাপত্তা বিভাগ ও প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থাগুলো নাকি জরুরি বৈঠকে বসেছে। তেল আবিবের কোনো সরকারি সংস্থা এখন পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি, কিন্তু দেশটির অভ্যন্তরে এক ধরনের নীরব আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কারণ সামরিক গবেষকদের তথ্য ফাঁস মানে শত্রুপক্ষ এখন সরাসরি তাদের টার্গেট করতে পারবে। ইরানের শক্তি ও বার্তা। এই ঘটনার পেছনে ইরানের ছায়া স্পষ্ট বলেই মনে করছেন বিশ্লেষকরা। হানদালা গ্রুপের নাম বহুবার উঠে এসেছে ইরান সমর্থিত সাইবার যুদ্ধের অভিযানে। সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয়েরই ডিজিটাল অবকাঠামোয় হামলার চেষ্টা চালিয়েছে এই গোষ্ঠী। এবার তারা শুধু তথ্য চুরি নয়, মানসিক যুদ্ধেও নামলেও যেখানে অস্ত্র নয়, তথ্যই অস্ত্র। ইরান, যাকে পশ্চিমারা হুমকি হিসেবে দেখে, এখন সেই ডিজিটাল যুদ্ধক্ষেত্র প্রমাণ করছে তারা কেবল ক্ষেপণাস্ত্র বা ড্রোন নয়, তথ্য প্রযুক্তিতেও এক ভয়ঙ্কর প্রতিপক্ষ। তেহরান আনুষ্ঠানিকভাবে হানদালা গ্রুপের সঙ্গে সম্পর্ক অস্বীকার করেছে, তবে বিশ্লেষকরা বলছেন যে যুগে বুলেটের বদলে ডেটা অস্ত্র, সেই যুগে প্রতিশোধের পথও বদলে গেছে। যদি এই তথ্য ফাঁস সত্যি হয়, তবে এটি ইসরায়েলের প্রতিরক্ষা গোয়েন্দা ব্যবস্থার প্রতি আস্থায় এক বিরাট ধাক্কা। বিশেষ করে গাজার সাম্প্রতিক সংঘাতের পর ইসরায়েল যখন ভেতর বাহির উভয় চাপ সামলাচ্ছে, তখন এমন তথ্য চুরি তাদের মনোবল নাড়িয়ে দিতে পারে। সাইবার নিরাপত্তা বিশ্লেষকদের মতে এটি শুধু একটি হ্যাক নয়, এটি মনস্তাত্ত্বিক আঘাত, যা শত্রুপক্ষকে দেখিয়ে দিল ইসরায়েলের প্রতিরক্ষা বলয় আসলে ততটা অজেয় নয়। ইরানের মাটি থেকে ওঠা এই ডিজিটাল ঝড় যেন নতুন যুগের যুদ্ধের ঘোষণা। বোমা বা ক্ষেপণাস্ত্র নয়, এবার যুদ্ধ লড়া হচ্ছে তথ্যের ময়দানে। ইসরায়েল তার সাইবার প্রাচীর যতই শক্ত করুক না কেন, ইরানের মতো প্রযুক্তিগত সক্ষম প্রতিপক্ষের সামনে এই লড়াই এখন এক নতুন নাটকীয় অধ্যায়ে প্রবেশ করেছে। ওয়াশিংটনের নীরব করিডোরগুলোতে এখন সবচেয়ে বেশি যে প্রশ্নটি ঘুরছে তা হলো, সৌদি আরব কি যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ছাপার নিচে ঢুকতে চাইছে? মধ্যপ্রাচ্যের বালুকা বেলায় যখন নতুন নতুন যুদ্ধের হাওয়া বইছে, তখন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান MBS যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বিশাল প্রতিরক্ষা চুক্তি করতে মরিয়া। এমন একটি চুক্তি যা বলবে সৌদির ওপর আক্রমণ মানে আমেরিকার ওপর আক্রমণ। এটাই এখন রিয়াদের সবচেয়ে বড় কূটনৈতিক লক্ষ্য। চুক্তির পটভূমি, নিরাপত্তার রাজনীতি। ব্রিটিশ সংবাদপত্র ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, MBS আগামী মাসে হোয়াইট হাউসে গিয়ে এই প্রতিরক্ষা চুক্তি চূড়ান্ত করতে চান। এক মার্কিন কর্মকর্তা নিশ্চিত করেছেন, যুবরাজের সফরের সময় কিছু স্বাক্ষর হতে পারে, যদিও বিস্তারিত এখনো গোপন রাখা হয়েছে। এই চুক্তি হবে অনেকটা যুক্তরাষ্ট্র কাতারের চুক্তির মতো, যেখানে যুক্তরাষ্ট্র ঘোষণা করেছিল কাতারে কোনো হামলা হলে যুক্তরাষ্ট্র সব ধরনের পদক্ষেপ নেবে, কূটনৈতিক, অর্থনৈতিক, এমনকি সামরিকও। কিন্তু এই ঘোষণার পরে উপসাগরীয় অঞ্চলে আলোড়ন পড়ে যায়, কারণ ঠিক তার আগেই ইসরায়েল দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। এটি কেবল হামাস বা কাতারের বিষয় ছিল না, বরং উপসাগরীয় দেশগুলো হঠাৎ বুঝে গেল তাদের আঞ্চলিক নিরাপত্তা কতটা অনিশ্চিত। রিয়াদের ভয় ও ট্রাম্পের সুযোগ। সৌদি আরব দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রকে তাদের নিরাপত্তার অভিভাবক মনে করে, কিন্তু ইসরায়েলের ক্রমবর্ধমান সামরিক অভিযান, গাজায় যুদ্ধ এবং ইরানের ছায়া ঘনিয়ে আসায় MBS বুঝেছেন নতুন বাস্তবতায় পুরনো বন্ধুত্ব যথেষ্ট নয়। এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার প্রশাসন বলছে, আমরা প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করতে আগ্রহী, তবে কিছু রাজনৈতিক শর্ত থাকবে। সেই শর্তের নাম ইসরায়েল। আগে বাইডেন প্রশাসনের সময় সৌদি আরব চেষ্টা করেছিল এমন একটি নিরাপত্তা চুক্তির, যেখানে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়টিও অন্তর্ভুক্ত ছিল, কিন্তু 2023 সালের 7 অক্টোবর হামাসের আক্রমণ ও গাজা যুদ্ধ সেই পরিকল্পনা ভেস্তে দেয়। এখন MBS পরিষ্কার করে দিয়েছেন, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত না হলে ইসরায়েলের সঙ্গে কোনো সম্পর্ক নয়। এমন অবস্থায় ট্রাম্প প্রশাসন এক জটিল অবস্থায়, একদিকে প্রতিরক্ষা জোটের সুযোগ, অন্যদিকে ইসরায়েলের রাজনৈতিক চাপে ফাঁদে পড়ার ভয়। চুক্তির সম্ভাব্য রূপ। সৌদি কর্মকর্তারা বলছেন, এই চুক্তি হবে সামরিক ও গোয়েন্দা সহযোগিতা বৃদ্ধির এক নতুন অধ্যায়। যুক্তরাষ্ট্র সৌদি মাটিতে স্থায়ী ঘাঁটি বাড়াতে পারে, স্যাটেলাইট ও সাইবার নিরাপত্তা সহযোগিতাও জোরদার হতে পারে।
ওয়াশিংটনের থিঙ্ক ট্যাঙ্ক ইউরেশিয়া গ্রুপ এর বিশ্লেষক ফিরাস মাকসাদ বলেন, এটি কাতারের চুক্তির চেয়েও বড় হবে। এমবিএস এখন যে $1 ট্রিলিয়ন উন্নয়ন পরিকল্পনা চালাচ্ছেন তার জন্য নিরাপত্তা সহযোগিতা অত্যন্ত জরুরি। তবে সব বিশ্লেষক একমত নন। আরব উপসাগরীয় রাজনীতি বিশ্লেষক হুসেন ইবিশ মনে করেন, ট্রাম্পের ইসরায়েল প্রীতি হয়তো এই চুক্তির পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। এখন প্রশ্ন একটাই, সৌদি আরব কি নিজের নিরাপত্তা চাইছে, নাকি যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতার নতুন অধ্যায় শুরু হচ্ছে? কারণ ইতিহাস বলছে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা চুক্তি কখনো শুধু প্রতিরক্ষা নয়, তার সঙ্গে আসে শর্ত, প্রভাব ও রাজনীতির বোঝা। তবুও যখন উপসাগরের আকাশে ড্রোন আর ক্ষেপণাস্ত্রের হুমকি ঘুরে বেড়ায়, তখন এমবিএস হয়তো ভাবছেন নির্ভরতার হাতলই নিরাপত্তার হাতল হতে পারে। কাস্পিয়ান উপকূলে ইরানের নতুন চোখ, নাজির রাডারে কাঁপছে উত্তর সীমান্তের রাজনীতি। রাতের নিস্তব্ধতা ভেদ করে ইরানের উত্তর সীমান্তে পাহাড় কেঁপে উঠছে। কাস্পিয়ান সাগরের ধারে গিলান প্রদেশের পাহাড়ে বসানো হচ্ছে এক রহস্যময় রাডার সিস্টেম নাজির। তেহরান চুপ, কিন্তু পাহাড়ে গাড়ি চলছে, সৈন্যরা ব্যস্ত। আজারবাইজান সীমান্ত থেকে মাত্র 40 কিলোমিটার দূরে এই স্থাপনা এখন গোটা অঞ্চলে নতুন আতঙ্কের নাম। ইরান ও আজারবাইজানের সম্পর্কে টানাপোড়েন নতুন নয়, কিন্তু 2021 সালের পর সেই উত্তেজনা পেরিয়ে গেছে বিপজ্জনক সীমা। তেহরানের অভিযোগ, আজারবাইজান তার ভূখণ্ডে ইসরায়েলের গোপন ঘাঁটি তৈরি করেছে। রয়টার্স জানায়, আজারবাইজানের বিজুলি, জিব্রাইল ও জাহাঙ্গীর অঞ্চলে ইসরায়েলি বাহিনীর সঙ্গে যৌথ সামরিক মহড়া চলছে নিয়মিত। এক সাবেক ইরানি কূটনীতিকের ভাষায়, আজারবাইজান এখন প্রতিবেশী নয়, শত্রুর ছদ্মবেশে দাঁড়িয়ে থাকা এক ছায়া। বিশ্লেষকদের মতে, ইসরায়েলের জন্য আজারবাইজান হয়ে উঠেছে এক লঞ্চ প্যাড। মাত্র 700 কিলোমিটার সীমান্ত পেরিয়ে এখান থেকেই সহজে আঘাত হানা সম্ভব ইরানের অভ্যন্তরে। প্রযুক্তির ঢাল, তেহরানের চোখ। এই হুমকির জবাবে ইরান বেছে নিয়েছে প্রযুক্তির শক্তিকে। সামরিক বিশেষজ্ঞ হোসেন দেহজিয়ান বলেন, নাজির শুধু অস্ত্র নয়, এটি ভবিষ্যতের যুদ্ধের চোখ। রাডারটি 30 কিলোমিটার উচ্চতায় যে কোনো যুদ্ধ বিমান শনাক্ত করতে পারে এবং 800 কিলোমিটার পর্যন্ত সক্রিয় নজরদারি চালাতে সক্ষম। চীন ও রাশিয়ার যৌথ প্রযুক্তিতে তৈরি এই রাডার পাহাড়ের চূড়ায় বসানো হয়েছে, মানে ইরান এখন আর্মেনিয়া, তুরস্ক ও আজারবাইজানের আকাশও দেখতে পাচ্ছে। টাইমস অফ ইরান জানায়, নাজিরের 360 ডিগ্রি কভারেজ এটিকে বিশ্বের অন্যতম শক্তিশালী রাডার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। কৌশলের আড়ালে কূটনীতি। এই স্থাপনাকে শুধু সামরিক পদক্ষেপ বলে ভুল হবে। এটি তেহরানের রাজনৈতিক বার্তা, আমাদের আকাশে কেউ অদৃশ্য নয়। গার্ডিয়ানের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র এখন ইরানের উত্তর পশ্চিমে 22 কিলোমিটার প্রস্থের এক করিডোর ব্যবহার করছে, যাকে তেহরান বলছে ন্যাটো করিডোর। ইরানের ভাষায় এই রাডার হচ্ছে সেই করিডোরের উত্তর। ইরান স্পষ্ট করেছে, বিদেশি যুদ্ধবিমান তার আকাশে ঢুকলে তা আর নিরপেক্ষ থাকবে না। গুপ্তযুদ্ধের প্রতিধ্বনি। বিবিসি পার্সিয়ানের রিপোর্ট বলছে, সম্প্রতি ইরানের উত্তরাঞ্চলে কয়েকটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার চেষ্টা ব্যর্থ করেছে রিভলিউশনারি গার্ডস। তেহরান দাবি করেছে, হামলাগুলোর উৎস উত্তর দিকে। এই গোপন লড়াই এখন সীমান্তের মাটি ছাড়িয়ে প্রবেশ করছে আন্তর্জাতিক রাজনীতিতে। বৈশ্বিক প্রভাবের ছায়া। ইরানের প্রভাব এখন কাস্পিয়ান ছাড়িয়ে পৌঁছে গেছে ভারত মহাসাগর ও রেড সি অঞ্চলে। ফ্রান্স 24 জানিয়েছে, মাদাগাস্কারের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার পেছনেও ইরান সমর্থিত নেটওয়ার্ক কাজ করেছে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, তেহরানের লক্ষ্য স্পষ্ট, ইউরোপে জ্বালানি সরবরাহের রুটে নিজের উপস্থিতি শক্ত করা। ভোরের আলো ফুটছে গিলানের পাহাড়ে, কুয়াশার ভেতর নীরবে ঘুরছে নাজিরের অ্যান্টেনা, প্রতিটি সিগন্যাল যাচাই করছে নিখুঁতভাবে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার আহমেদ খাতিরের কণ্ঠে শোনা গেল দৃঢ় উচ্চারণ, উত্তর সীমান্তের প্রতিটি নড়াচড়া এখন আমাদের চোখে ধরা পড়ে, কোনো বিদেশি ঘাঁটির কার্যকলাপ অদেখা থাকবে না। আল মনিটর লিখেছে, নাজির রাডার স্থাপনের মধ্য দিয়ে ইরান কার্যত কাস্পিয়ান উপকূলে গড়ে তুলেছে এক নো ফ্লাই জোন। হয়তো সেটাই ইরানের বার্তা, তারা যুদ্ধ চায় না, কিন্তু আকাশে বাজ পড়লে তারা নীরব থাকবে না। গাজা যুদ্ধবিরতির পর নতুন খেলোয়াড় তুরস্ক।
যাকে কেউ বলছেন আশা, কেউ বলছেন দুঃস্বপ্ন। গাজার যুদ্ধ থেমে গেছে, কিন্তু রাজনীতি থেমে নেই। আগুনের পর ছাইয়ের নিচে আবার জ্বলছে নতুন প্রতিযোগিতা, আর সেই প্রতিযোগিতার কেন্দ্রবিন্দুতেই উঠে এসেছে এক নাম, তুরস্ক। যুদ্ধোত্তর গাজার রক্ষণাবেক্ষণ, পুনর্গঠন ও গাজার নতুন প্রশাসনে তুরস্কের অন্তর্ভুক্তির মতো ইস্যুগুলোও ইসরায়েলের অস্বস্তি কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। নিসগাভ ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের বিশেষজ্ঞ নোয়া লাজিমি ইসরায়েলি উদ্বেগ এভাবে প্রকাশ করেছেন। তুরস্ককে গাজার যুদ্ধ বন্ধ চুক্তিতে টেনে আনার অর্থ হল এই স্বীকৃতি দেয়া যে তুরস্ক আঞ্চলিক গুরুত্বপূর্ণ শক্তি, এবং এই বাস্তবতা মেনে নেওয়া মধ্যপ্রাচ্যের আঞ্চলিক অন্তর্ভুক্তিমূলক চুক্তি তুরস্ককে অন্তর্ভুক্ত করা ছাড়া সম্ভব নয়। বিশেষ করে ফিলিস্তিনি ইস্যুতে তুরস্ক ছাড়া আঞ্চলিক চুক্তি সম্ভবই নয়। ফলে ইসরায়েলি সন্ত্রাসবাদ বিরোধী বিশেষজ্ঞ এলি কার্মন সতর্ক করেছেন, বর্তমান পরিস্থিতি ইসরায়েলের জন্য দীর্ঘমেয়াদে হুমকি তৈরি করবে। এটি ইসরায়েলের জন্য সিরিয়ার পাশাপাশি নতুন সংকট হিসেবে উপস্থিতি হবে। রাতের নিস্তব্ধতা ভাঙছে নতুন এক কৌশলের শব্দে। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিরতির পরবর্তী সময়ের পরিকল্পনায় তুরস্কের বাড়তে থাকা ভূমিকা এখন বহু দেশের জন্য রাতের দুঃস্বপ্ন হয়ে দাঁড়াতে পারে। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান যেন গাজার রাজনীতিতে নিজের প্রভাব বিস্তারের এক সুবর্ণ সুযোগ পেয়েছেন। এই ভূমিকা শুধু রাজনৈতিক নয়, কৌশলগত। মধ্যপ্রাচ্যের অর্থনীতি ও ভূ রাজনীতি দুই ক্ষেত্রেই এটি নতুন এক দাবার চাল। কেউ বলছেন এটি মানবিক সহায়তার মুখোশে প্রভাব বিস্তারের পরিকল্পনা, আবার কারো মতে বহু বছর পর মুসলিম বিশ্বের একতার নেতৃত্ব নিতে প্রস্তুত হচ্ছে তুরস্ক। গবেষকদের আশঙ্কা, গাজায় তুরস্কের সক্রিয় অংশগ্রহণ কৌশলগত ঝুঁকি তৈরি করতে পারে। যদি তুরস্ক কোনো পর্যবেক্ষণ বা প্রয়োগকারী ভূমিকায় যায়, তাহলে তা ইতালি সহ ইউরোপীয় সেনাবাহিনীর স্বাধীন কার্যক্রম সীমিত করতে পারে। উত্তেজনা বাড়লে সরাসরি সংঘর্ষের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তুরস্কের অবস্থান স্পষ্ট, তারা চায় না ফিলিস্তিনি গোষ্ঠীগুলো অস্ত্র পুরোপুরি ত্যাগ করুক। এটি সরাসরি ইসরায়েল, মিশর ও সংযুক্ত আরব আমিরাতের পরিকল্পনার বিপরীতে যায়। তাই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল গাজা ইস্যুতে তুরস্ককে আলোচনায় অন্তর্ভুক্ত করতে অনাগ্রহী ছিল। কিন্তু নাটকীয়ভাবে পাল্টে গেছে পরিস্থিতি। এখন তুরস্কই যুদ্ধবিরতির পরবর্তী আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশ্লেষকদের মতে এর পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকা গুরুত্বপূর্ণ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বাস করেন, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফেরাতে তুরস্কের অংশগ্রহণ প্রয়োজন। এই সমর্থনের কারণেই এরদোয়ানের নেতৃত্ব এখন অনেক বেশি বৈধতা পাচ্ছে। কেউ কেউ এটিকে ঐতিহাসিক মোড় বলে বর্ণনা করছেন। 2010 সালে গাজা থেকে রাজনৈতিকভাবে বাদ পড়েছিল তুরস্ক, কিন্তু আজ যুদ্ধোত্তর গাজায় আবারও সেই তুরস্ক ফিরেছে নেতৃত্বের আসনে। মানবিক সহায়তার পাশাপাশি তারা প্যালেস্টাইনি ঐক্যকে পুনরুজ্জীবিত করার ডাক দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন, গাজার মাধ্যমে তুরস্ক এখন তার বৃহত্তর শক্তি প্রদর্শনের পথে। সিরিয়া থেকে ইরান পর্যন্ত প্রভাব বিস্তারে যে কূটনৈতিক নেটওয়ার্ক তারা গড়ে তুলেছে, সেটি এখন বাস্তব রূপ নিচ্ছে। ইসরায়েলও তা বুঝতে পারছে। তাই সিরিয়ার আকাশসীমায় দুর্ঘটনাজনিত সংঘাত এড়াতে তুরস্ক ও ইসরায়েলের মধ্যে স্থাপন করা হয়েছে সরাসরি সামরিক হটলাইন। এই পুরো চিত্রে একটাই বিষয় স্পষ্ট, তুরস্ক ফিরেছে। শুধু ফেরেনি, ফিরে এসে নতুন খেলা সাজিয়েছে। গাজার ধ্বংসস্তূপে দাঁড়িয়ে এরদোয়ান যেন বলছেন, মধ্যপ্রাচ্যের রাজনীতি আর আগের মতো থাকবে না। গাজায় তুরস্কের প্রথম কৌশলগত স্বার্থ হল তারা গাজার প্রতিরোধ আন্দোলন ও বাসিন্দা উভয়কে বাঁচিয়ে রাখতে চায়। এমনকি যদি প্রতিরোধ যোদ্ধাদের অস্ত্র সমর্পণ করতেও হয়, তবুও তাদের বাঁচিয়ে রাখতে চায় তুরস্ক। রাশিয়া নতুন দানবীয় বোমা নিক্ষেপ করল। ইউক্রেন যুদ্ধের মোড় ঘুরছে। রাতের আকাশে হঠাৎ এক শব্দ, ভারী, গভীর আর ধ্বংসের প্রতিশ্রুতি নিয়ে আসা। ইউক্রেনের খার্কিভ ওব্লাস্টের লোজোভা শহরে যখন বোমাটি আছড়ে পড়ল, তখনই স্পষ্ট হয়ে গেল রাশিয়া যুদ্ধের এক নতুন অধ্যায় শুরু করেছে। রাশিয়া প্রথমবারের মতো তাদের সর্বাধুনিক রকেট চালিত বোমা UMPB-FR ব্যবহার করেছে ইউক্রেনের বিরুদ্ধে। এই বোমাটি শুধু একটি অস্ত্র নয়, এটি রাশিয়ার সামরিক বার্তা, আমরাও পারি আগের চেয়ে আরো দূরে ও আরো শক্তভাবে আঘাত হানতে।
পরীক্ষার ময়দান ইউক্রেন। রাশিয়া এই বোমা পরীক্ষা করেছে দখলকৃত ইউক্রেনীয় অঞ্চলে। সেটি যেন যুদ্ধ নয়, বরং এক প্রকার পরীক্ষাগার। স্থানীয় প্রসিকিউটর অফিস নিশ্চিত করেছে এটি ছিল UMPBFR, একটি রকেট চালিত বোমা যার পাল্লা প্রায় 130 কিলোমিটার। এই বোমা তৈরি হয়েছে পুরনো FAB-250 বোমার কাঠামোর উপর, কিন্তু এতে যুক্ত হয়েছে ছোট রকেট বুস্টার যা একে সাধারণ বোমার সীমা ছাড়িয়ে স্মার্ট বোমার পর্যায়ে নিয়ে গেছে। ঘন ধাতব আবরণ, ভারী খণ্ডিতকরণ, মানে একবার আঘাত করলে আশপাশের জীবিত কিছুই অবশিষ্ট থাকে না। একই সময়ে ট্রাম্পের অস্বীকৃতি। এই হামলার পটভূমিতে রয়েছে এক অন্য নাটক। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ওয়াশিংটনে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে টমাহক মিসাইল চাওয়ার জন্য, কিন্তু ট্রাম্প তা নাকচ করেন। পুতিনের সঙ্গে ফোন আলাপের পর ট্রাম্প বলেন টমাহক খুব শক্তিশালী, কিন্তু খুব বিপজ্জনক অস্ত্র। এগুলো পাঠানো মানে বড় উত্তেজনার ঝুঁকি নেওয়া। এর অর্থ ইউক্রেন যে দূরপাল্লার অস্ত্র পেতে চেয়েছিল তা এখন আর মিলছে না। আর সেই ফাঁকেই রাশিয়া নিজেদের নতুন অস্ত্র চালু করে দিচ্ছে, যেন বলে দিচ্ছে তোমরা যত বিলম্ব করো আমরা তত উন্নত হই। রাশিয়ার শক্তি এখন আরো দূরে। বিশ্লেষকরা বলছেন UMPBFR রাশিয়ার জন্য গেম চেঞ্জার হতে পারে। এটি সাধারণ বিমান থেকেও নিক্ষেপযোগ্য, আবার মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম MLRS থেকেও ছোড়া যায়। এর ওয়ারহেড প্রায় 250 কেজি, যা একটি বহুতল ভবন ধ্বংস করার মতো শক্তিশালী। রাশিয়ার প্রকৌশলীরা এখন এমন প্রযুক্তি তৈরি করছেন যা পশ্চিমা প্যাট্রিয়ট মিসাইল সিস্টেমকেও ধোঁকা দিতে পারে। সাম্প্রতিক প্রতিবেদন বলছে রাশিয়ার ইস্কান্দার M ও কিনজাল ক্ষেপণাস্ত্রগুলো আপগ্রেড করা হয়েছে। এখন এগুলো আকাশে উঠতে উঠতে হঠাৎ দিক পরিবর্তন করতে পারে, ফলে ইউক্রেনীয় রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা বিভ্রান্ত হয়ে পড়ছে। অগাস্টে যেখানে রাশিয়ার মিসাইল আটকানোর হার ছিল 37%, সেখানে সেপ্টেম্বরের শেষে তা নেমে এসেছে মাত্র 6%। রাশিয়া আসলে তথ্য ব্যবহার করছে অস্ত্র উন্নত করার উপাদান হিসেবে। প্রতিটি ইন্টারসেপ্ট ব্যর্থতা তাদের নতুন সাফল্যের সোপান হয়ে উঠছে। রাশিয়ার অঘোষিত বার্তা। টমাহক নিয়ে দোটানায় যুক্তরাষ্ট্র, আর ইউক্রেনের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতিতে ইউরোপ দ্বিধায়। এ সময় রাশিয়া আঘাত হেনেছে এমন এক অস্ত্রে যা যুদ্ধক্ষেত্রের নিয়ম পাল্টে দিতে পারে। বোমাটি শুধু বিস্ফোরণ ঘটায় না, এটি এক রাজনৈতিক বার্তা ছড়িয়ে দেয়, আমরা শুনি না, আমরা করি। রাশিয়া দেখিয়ে দিল প্রযুক্তি, ধৈর্য ও কৌশল মিললে যুদ্ধের মানচিত্র নতুন করে আঁকা যায়।